শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ ও নিরাপদে আছো। আমাদের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, পরিণতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বাধীনতা লাভে ভূমিকা। এই অধ্যায়ের আমরা বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি তিতুমির নিয়ে আলোচনা করেছি। তিতুমিরের রাজনৈতিক বিভিন্ন জীবন, তার বিভিন্ন অবদান, তার আন্দোলন সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা লাভে ভূমিকা গত ক্লাসে আলোচনা করেছি। এটা আমরা আজকে আলোচনা করব নতুন টপিকস। নবাব আব্দুল লতিফ ও বাংলার সৈয়দ আহমদ। আজকের ক্লাস থেকে আমরা যে শিখন ফলগুলো শিখব, অর্থাৎ যেটাকে আমরা বলছি আউটকামস অফ দিস ক্লাস, সেগুলো হলো নবাব আব্দুল লতিফের জীবনী সম্পর্কে বলতে পারবো, সমাজ সংস্কার শিক্ষা বিস্তারে তার অবদান সম্পর্কে বলতে পারবো, বাংলার সৈয়দ আহমদ সম্পর্কে বলতে পারবো। শিখন ফলের আলোকে যে যে ধরনের প্রশ্ন হয় সেগুলো হলো নবাব আব্দুল লতিফের জীবনী সম্পর্কে আলোচনা, সমাজ সংস্কার শিক্ষা বিস্তারে তার অবদান সম্পর্কে আলোচনা করো, বর্ণনা করো, লেখো, এবং বাংলার সৈয়দ আহমদ সম্পর্কে বলো। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফের প্রথমেই আমরা জীবনীটা জেনে নিই। যেমন নওয়াব আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্র। অল্প সময়ের মধ্যে তিনি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ভাষায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রথম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অল্প সময়ে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে 1849 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। 1854 থেকে 1867 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 1862 সালে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন। 1863 সালে মুসলিম সাহিত্য সমিতি নামে তিনি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করেন। 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব, আরও পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। তিনি 1893 সালের 10 জুলাই মৃত্যুবরণ করেন। আমরা নওয়াব আব্দুল লতিফের সংক্ষিপ্ত জীবনী দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক, সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে নওয়াব আব্দুল লতিফের কী অবদান। মূলত বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে যে নওয়াব আব্দুল লতিফ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকসটি সেটি হলো সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে তার অবদান, অর্থাৎ নওয়াব আব্দুল লতিফের অবদান। এই অংশটি আমরা বারবার পড়ব এবং দরকার হলে তোমরা এই অংশটি খাতায় লিখবে। লিখলে যতটুকু দক্ষতা হবে সেটি কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা আলোচনায় চলে যাই। যেমন সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। সংক্ষেপে এগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেন। ইংরেজ শাসক গোষ্ঠী ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ফার্সির পরিবর্তে ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করলে
মুসলমানদের বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে নেমে আসে। গোঁড়া ও কুসংস্কারাচ্ছন্ন এক শ্রেণীর ধর্মীয় নেতা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে নাজায়েজ ঘোষণা করে। নওয়াব আব্দুল লতিফ নিজেই ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ভাষায় সুশিক্ষিত হয়ে স্বজাতিকে ইংরেজি তথা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন। 2. মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা। 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ বাংলার মুসলমান জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে। মহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থা। নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় মহসিন ফান্ডের অর্থ শিয়া সুন্নি নির্বিশেষে সমস্ত দরিদ্র ও মেধাবী মুসলিম ছাত্রদের মধ্যে প্রদান করার ব্যবস্থা গৃহীত হয়। কলকাতা আলিয়া মাদ্রাসা উন্নত আধুনিকীকরণ। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসাকে উন্নত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সচেষ্ট হন। হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা। তিনি কলকাতার বিখ্যাত হিন্দু কলেজকে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল শ্রেণীর ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রস্তাব রাখেন। এই প্রস্তাব গৃহীত হলে পরবর্তী সময়ে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। বাংলায় তার অবদানের জন্য রাজশাহী সহ কতগুলি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসের হলের নামকরণ করা হয়েছে আব্দুল লতিফ হল। বাংলার সৈয়দ আহমেদ সম্পর্কে আমরা কি জানি বা কতটুকু জানি? উত্তর ভারতে স্যার সৈয়দ আহমেদের মতো নওয়াব আব্দুল লতিফ ও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষা শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এজন্যই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন। মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য সচেষ্ট হন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে স্যার সৈয়দ আহমদের মতন তার অবদান ছিল বলেই তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। শিক্ষার প্রতি তার অবদানকে স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি করে ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের একটু এখানে বুঝতে হবে যে সৈয়দ আহমেদ ছিলেন উত্তর ভারত অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষের মধ্যে উত্তর ভারতে মুসলমানদের শিক্ষা দীক্ষায় অগ্রণী করে গড়ে তোলার জন্য একজন মহান ব্যক্তিত্ব সৈয়দ আহমেদ। সেক্ষেত্রে আমাদের এই বাংলা অঞ্চলে শিক্ষা দীক্ষা অগ্রগতি, মুসলমানদের সামাজিক অগ্রগতিতে এবং মুসলমানরা যাতে শিক্ষা দীক্ষায় গ্রহণ করে এবং শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে তারা যাতে সমাজকে উন্নতি করতে সাহায্য করে, এজন্য আমাদের এই বাংলা অঞ্চলে নওয়াব আব্দুল লতিফ প্রচেষ্টা চালিয়েছেন। তিনি শিক্ষার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে গেছেন যাতে মুসলমান জনগোষ্ঠী শিক্ষিত হয়, স্বশিক্ষিত হয়, ইংরেজি এবং আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে জাতিকে উন্নতির শিখরে আহরণ করতে পারে। সেজন্য কিন্তু নওয়াব আব্দুল লতিফ চেষ্টা করে গেছেন। তার এই চেষ্টাকে তুলনা করা হচ্ছে যে সৈয়দ আহমদের মতন, অর্থাৎ নওয়াব আব্দুল লতিফকে বলা হচ্ছে বাংলার সৈয়দ আহমদ। তাহলে সৈয়দ আহমদ, আসল যিনি সৈয়দ আহমদ, তার বাড়ি কোথায়? উত্তর ভারত। তিনিও মুসলমানদের, এই দুজনেই মুসলমানদের উন্নতিতে চেষ্টা করে গেছেন, আধুনিক করার জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু বুঝতে হবে যে সৈয়দ আহমদের বাড়ি হচ্ছে ভারতের উত্তর ভারতে, তিনি মুসলমানদের শিক্ষা দীক্ষার চেষ্টা করে গেছেন। তো বাংলার আমাদের এই অঞ্চলে নওয়াব আব্দুল লতিফকে ওই উত্তর ভারতের সৈয়দ আহমদের সাথে তুলনা করা হয় যে দুজনেই শিক্ষা দীক্ষায় মুসলমানদের এগিয়ে রাখার জন্য চেষ্টা করে গেছেন। তাহলে বাংলার সৈয়দ আহমেদ কাকে বলা হয়? নওয়াব আব্দুল লতিফ। এ ধরনের প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন বা ক বিভাগ, খ বিভাগে তোমাদের বিভিন্নভাবে আসতে পারে। বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তোমাদের যদি এখনও বুঝতে অসুবিধা হয় আমাকে পরে ইনবক্স করবে। এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা মাল্টিপল চয়েস কোশ্চেন আমি এখানে উল্লেখ করেছি, তোমরা এগুলো বাসায় পড়ে নেবে।
মাল্টিপল চয়েস কোশ্চেনের সমাধান দিয়ে দিয়েছি এখানে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং মিলিয়ে নেবে। এখানে যে বাড়ির কাজটি দেখানো হচ্ছে সেটা তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে হাজির হব।